এদিকে আওয়ামী লীগের সাথে এখনও গোপন সম্পৃক্ততার হাত রয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের। সেনাপ্রধানের ভয়ে আছেন তিনি। হাসিনার সাথে গোপন ফোন আলাপ ফাঁস, একেবারে ফেসে গেলেন সেনাপ্রধান। উপদেষ্টা বানাও প্রতিদিন আমি এক নজর পড়ে ফেলাই দিচ্ছি। আমার উপদেষ্টা লাগবে না, এই দেশটা আমার বাপের, আমার বাপ স্বাধীন করে দিয়ে গেছে। আমি জানি এই দেশ আমি কি এখানে তো সুদ করে আবার আমার উপদেষ্টা বানাতে গেছে। ওর একটা আমার কাছে ওই গ্রামীণ ফোনের ব্যবসা দিয়ে একটা টাকা পর্যন্ত গ্রামীণ ব্যাংকে দেয় নাই। আমি 400 কোটি টাকা গ্রামীণ ব্যাংকে দিচ্ছি, 400 কোটি টাকা। সম্প্রতি হাসিনার ভারতে অবস্থান ও ভারতের রাজনৈতিক কৌশল নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে হংকং ভিত্তিক সংবাদ সংস্থা এশিয়া টাইমস, যেখানে বলা হয় হাসিনা তার দীর্ঘ স্বৈরতান্ত্রিক শাসন টিকিয়ে রাখতে ব্যর্থ হওয়া এখন প্রতি বিপ্লবের কৌশল নিয়েই আগাত। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগত। আমি মাত্র পাওয়া তাজা এবং গরম খবর। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন শেখ হাসিনার গোপন কল রেকর্ড কিন্তু ফাঁস হয়ে গিয়েছে। সেই সাথে সাথে তলে তলে কি চলছে সব কিছু ফাঁস হয়ে গেছে গণমাধ্যমের সামনে। শুধু তাই নয় প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন সেনাপ্রধান কিন্তু ভালোভাবেই ফেসে যাচ্ছে। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন, আশা করি সব কিছু বুঝতে পারবেন। সেই সাথে সাথে কিন্তু ডক্টর ইউনূস ভাষণ দিয়ে দিয়েছে এবং বলে দিয়েছে আওয়ামী লীগের কোনো বংশধর থাকবে না, সারা জীবনের জন্য এই বাংলাদেশ থেকে চিরস্থায়ী বিদায় নেবে আওয়ামী লীগ। এমন তথ্য কিন্তু জানিয়েছে ডক্টর ইউনূস এবং বলেছে শেখ হাসিনার কোনো বংশধর থাকবে না এই বাংলাদেশে। প্রিয় দর্শক বন্ধুরা, বেশি কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে একের পর এক দেখে আসি। বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা তার পরম মিত্র দেশ ভারতে আশ্রয় নিয়েছেন। গণমাধ্যমের খবর অনুযায়ী হাসিনার যুক্তরাজ্য, কানাডা এবং যুক্তরাষ্ট্রে আশ্রয়ের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। তাই সম্ভবত তিনি অদূর ভবিষ্যতে ভারতেই থাকতে বাধ্য হবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভারতে শেখ হাসিনার এমন অবস্থান বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক রাজনীতিকে কোন দিকে নিয়ে যাচ্ছে? সম্প্রতি হাসিনার ভারতে অবস্থান ও ভারতের রাজনৈতিক কৌশল নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে হংকং ভিত্তিক সংবাদ সংস্থা এশিয়া টাইমস, যেখানে বলা হয় হাসিনা তার দীর্ঘ স্বৈরতান্ত্রিক শাসন টিকিয়ে রাখতে ব্যর্থ হওয়ায় এখন প্রতি বিপ্লবের কৌশল নিয়েই আগাচ্ছেন। প্রতিবেদনটিতে বলা হয় হাসিনার দৃষ্টিভঙ্গি এখনও ভারতের ক্ষমতাসীন দল বিজেপি এবং তার হিন্দুত্ববাদী সমর্থকদের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। তিনি যদি পুনরায় ক্ষমতা দখল করতে পারেন, তাহলে বাংলাদেশ সহ এই উপমহাদেশে ভারতের জন্য বৃহত্তর রাজনৈতিক প্রভাব বিস্তার আরও সহজ হবে। আর এজন্যই দিল্লি সরকার এখনও অন্যদিকে না ঝুঁকে ধারাবাহিকভাবে হাসিনা এবং তার আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে। প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে 2014 সালে নিজের ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে বিতর্কিত এক নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসেন হাসিনা। সে সময় প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচন নিয়ে নানা অভিযোগ তুললেও ভারত সেটিকে আমলে নেয়নি। উল্টো সেই প্রতারণামূলক ভোটকে বৈধতা দেওয়ার জন্য ভারত তাদের কৌশল ব্যবহারের চেষ্টা করে। এরপর 2018 সালেও নজিরবিহীন প্রতারণামূলক নির্বাচন দিয়ে নিজেদের ক্ষমতা পোক্ত করেন হাসিনা। নির্বাচনের পর জালিয়াতির অভিযোগে আন্তর্জাতিক অঙ্গনে নিন্দার ঝড় উঠলেও বিজেপি নেতৃত্বাধীন ভারত সরকারই প্রথম হাসিনাকে অভিনন্দন জানায়। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে 2022 সালের নির্বাচনেও। সে সময় ভারতের সাথে সম্পর্কের বিষয়টি সামনে নিয়ে আসেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী একে মোমেন। তিনি বলেছিলেন আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে ভারতকে অনুরোধ করা হয়েছে, যা আওয়ামী লীগ সরকারের ভারতের প্রতি নিঃশর্ত আনুগত্যের প্রকাশ ঘটায়। বিপরীতে মোদী সরকারও আওয়ামী লীগের কাঁধে ভর করে আধিপত্যের নেশায় মত্ত হয়ে ওঠে। সম্প্রতি হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন আগামী 90 দিনের মধ্যে নির্বাচন দিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে চাপ দেবে ভারত। কেননা হাসিনার আকস্মিকভাবে ক্ষমতা থেকে ছিটকে পড়ায় ভারতীয় আধিপত্যবাদী রাজনীতি বড় একটি ধাক্কা খেয়েছে বলে মনে হচ্ছে। ফলে পুনরায় ক্ষমতায় আসীন হওয়া ছাড়া আওয়ামী লীগকে অন্য কোনো বিকল্প দিচ্ছে না ভারত। প্রতিবেদনে বাংলাদেশের সংখ্যালঘু ফ্যাক্টরকে আওয়ামী লীগ হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে বলে আশঙ্কা করা হয়। কেননা গত 5 আগস্টের পর বাংলাদেশে ঘটে যাওয়া বিভিন্ন হামলাকে ভারতের বিজেপি সংলগ্ন মিডিয়া একতরফাভাবে হিন্দুদের উপর হামলা বলে অপপ্রচার করে, যার উদ্দেশ্য ছিল রাজনৈতিক প্রেক্ষাপট থেকে মনোযোগ অন্যদিকে সরিয়ে নেওয়া। শেখ হাসিনা দিল্লির একজন কট্টর সমর্থক, যা এখন আনুগত্যের চরম পর্যায়ে পৌঁছেছে। এমন অবস্থায় বাংলাদেশ নিয়ে ভারতের অবস্থান কেমন হবে তার উপরে নির্ভর করছে হাসিনার ভবিষ্যৎ। এক্ষেত্রে ভারতের প্রত্যক্ষ সহযোগিতায় আরেকটি প্রতিবিপ্লব ঘটিয়ে বাংলাদেশে আবারও ক্ষমতা কুক্ষিগত করার দিকেই হয়তো বেশি জোর দিচ্ছেন হাসিনা। আবল তাবল কথাবার্তা বলতে থাকে। আবার আপনার কাছে চিঠিও দিচ্ছে, দেখলাম খোলা চিঠি আর কি। এটা খারাপ আর কি, একটা আর কি না, খুব উপদেষ্টা বানাও প্রতিদিন আমি এক নজর পড়ে ফেলাই দিচ্ছি। আমার উপদেষ্টা লাগবে না, এই দেশটা আমার বাপের, আমার বাপ স্বাধীন করে দিয়ে গেছে। আমি জানি এই দেশ আমি কি এখানে। আমি বাংলাদেশের
বসে বসে কথা বলার শুট করে আবার আমার উপদেষ্টা বানাতে থেকে চোর একটা। ও বলছে গ্রামীণ ফোনের সব ইনকাম গ্রামীণ ব্যাংকে যাবে, যে টাকা গ্রামীণ ব্যাংক গরিব মানুষের সাহায্য করবে। আর এই কথা করে আমার কাছে ওই গ্রামীণ ফোনের ব্যবসা দিয়ে ইউজ 1টা টাকা পর্যন্ত গ্রামীণ ব্যাংকে দেয় নাই। আমি 400 কোটি টাকা গ্রামীণ ব্যাংকে দিচ্ছি, 400 কোটি টাকা। ওটা তার অন্যান্য প্রতিষ্ঠানে লাগাচ্ছি আর কি। না তখন গ্রামীণ ব্যাংক ফাইলে বক্তব্য পাইনি। গ্রামীণ ব্যাংক তখন ওই শেষ হয়ে চলে যাচ্ছিল, ওর বদলতে গ্রামীণ ব্যাংক মাঠে বসে গেছিল। ওটা সব গ্রামীণ ব্যাংকের সব টাকা তো লুচি খেয়ে গেছে। তখন আমি প্রথমে 100 কোটি, তারপর 200 কোটি, তারপর আবার 100 কোটি, এটা 98 সালে দিচ্ছি, চালু রাখছি। তখন এই গ্রামীণ ফোনের ব্যবসা ছিল, এই ব্যবসাটার থেকে যে লাভটা হবে সেই টাকাটা চলে যাবে গ্রামীণ ব্যাংকের, রেগুলার গ্রামীণ ব্যাংকের একটা সোশ্যাল ইনকাম থাকবে। এই বলে ব্যবসা নিয়ে তখন যখন ব্যবসা নাই, তোমার বলে রাখি, যদি কোনো প্রশ্ন ওঠে বলতে পারবা, 51% মালিক হলো বাংলাদেশ আর 49% হলো নরওয়ে কোম্পানি। আর এখন যে দেখো সব সে ব্যবসা নরওয়ে কোম্পানির কাছে, তার নিজের কাছে বোধ হয় 10 ভাগ বা 15% মতন হয়তো থাকতে পারে, সমস্ত সে বেঁচে খেয়েছে। আর 1টা টাকা কোনোদিন গ্রামীণ ব্যাংকে এখান থেকে দেয় নাই। আর আমরা সবচেয়ে বেশি ফ্যাসিলিটি তাকে দিচ্ছিলাম, রেলওয়ে, ফাইবার অপটিক ব্যবহার থেকে শুরু করে সবকিছুতে তাকে সুযোগ দেওয়া হয়েছিল। গ্রামীণ ফোনটা তো হ্যাঁ অন্যদের থেকে সে সবচেয়ে বেশি সুবিধা পাইছে। ওর একটা রক্ত চুষে খাইছে সব। আমি বলছি যে রক্ত শোষা, গরিবের রক্ত শোষা। যে 30% তার হিসাব করলে 30% সুদ হতো। সে যা গ্রামীণ মানুষকে যে লোন দিত, তাতে তার যে কম্পাউন্ড ইন্টারেস্ট যদি আপনি ক্যালকুলেশন করেন 40-47% হয়ে যেত, দেখে এমন হয়, তাহলে আর লোকের আর কি থাকবে, ও তো গরিব আরো বেশি করে হয়ে যাবে। হিলারি ক্লিন্টনে, তোমরা তো ইতিহাস জানো না, হিলারি ক্লিন্টনে নিয়ে গেছিল যশোরে, তার হাত দিয়ে গ্রামীণ ব্যাংকে ঋণ দেওয়ালো। এরপর সেই লোকগুলি সাধারণ গরিব লোক, হরিজন গ্রুপ, তারা ওই এলাকায় আর থাকতেই পারে নাই, কারণ ওই ইন্টারেস্ট দিতে 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 তারা ফকির হয়ে নিজের যে বাড়িঘর ভিটা মাটি তাও কেড়ে নিয়ে গেছে। তারপর তারা ওই এলাকা থেকে হারাই গেছে। দেন আমি খুঁজছি একজনের পাশে খাগড়াছড়ি, সেখানে যে এসে কাজ করে খায়, আর একজন নীলফামারী নদী। 20 আগস্ট দেশব্যাপী সেনা অফিসারদের সাথে সেনা প্রধানের একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকটা গুরুত্বপূর্ণ, যা যা আলোচনা হয়েছে সেটাও গুরুত্বপূর্ণ। সেনাবাহিনীকে আমাদের জনগণের পক্ষ থেকে কিছু নির্দেশনা দেওয়া প্রয়োজন, ভুলে যাবেন না। সেনাবাহিনীকে অপেশাদার বাহিনী বানানোর কাজটা সুচারুভাবে করছিল কন্ট্রাক্টর বানায় হাসিনা। আবার দেখলাম ব্যবসায়ীদের সাথে মিটিং করেছেন সেনা প্রধান। হ্যাঁ কেন ব্যবসায়ীরা গেছে মিলিটারি নিরাপত্তা চাইতে আপনার কাছে, ওয়াকার সাহেব আপনি পারেন দিতে? তারা দরকার হলে প্রফেসর ইউনূসের কাছে যাবে, শিল্প বাণিজ্য উপদেষ্টার কাছে যাবে, আপনার কাছে কেন নিরাপত্তার জন্য? আপনি কি পুলিশ নাকি হাউন আঙ্কেল? হ্যাঁ, আপনার কাছে যাইতেই হবে। আপনার কাছে যারা গেছে তারা প্রফেসর ইউনূসের কাছেও গেছিল, এই যে দেখেন, আবার আপনার কাছে গেছে কেন জানেন? গপ্প গিয়ে একটা গল্প বলি। ঢাকার কিছু এলিট 1971 সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানি সেনাবাহিনীর অফিসারদের দাওয়াত করে খাওয়াইতো নিজের ভাষায়। তো পাওয়ার দেখলে কিছু লোক আছে পাওয়ারের চাটতে চায়, পাকিস্তানি সেনা অফিসারদের চাটতো। আবার 16 ডিসেম্বর হইলো সেই একই লোকেরা ইন্ডিয়ান আর্মির অফিসারদের ডেকে ডেকে দাওয়াত খাওয়াইতো, মানে পাওয়ারের আর কি চাও। তো আপনার পাশে যে দুজন আছে না, আপনার এখন হোগা চাটতে গেছে, তারা হাসিনারও হোগা কেমনে চাটছে দেখেন, এডিটে শেয়ার দেখেন একটু। এই জন্যই বলি শেখ হাসিনার সরকার বারবার দরকার। তাই শিল্পী কবির সুমনের জনপ্রিয় গানের ভাষায় বলতে চাই, প্রথমত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত আমি তোমাকে চাই, ভীষণ অসম্ভবও তোমাকে চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা আপনাকে আবারও প্রতিজ্ঞা করে গেলাম, আপনার সাথে আমরা ছিলাম, আমরা আছি, আমরা বর্তমানে যে সরকারটি অধিষ্ঠিত হয়ে আছে, এই সরকারটির নাম হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, বাট এই সরকারের পেছনে একটা পটভূমি আছে, এটার নাম কি? বৈষম্য বিরোধী বাংলাদেশ। আমি জানি না যে পৃথিবীর অন্যান্য দেশে আসলে এই আইনগুলা কোন কোন দেশে কতটা আছে, তবে 2009 সালে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার একটা আইন করেছিল। সেই আইনটা স্পেশালি শুধুমাত্র শেখ পরিবার, হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 2 কন্যা, তাদের ছেলে মেয়ে, তাদের নাতিপতি, এরপরে সম্ভবত প্রজন্ম যারা আছে, আজীবন রাষ্ট্রীয় খরচে একটা স্পেশাল সিকিউরিটি পেত। একজন ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন, লাইক রাষ্ট্রপতি যে ধরনের সিকিউরিটি পায়, ঠিক এই ধরনের সিকিউরিটি পাওয়ার জন্য একটা আইন করা হয়েছিল। তো সেই আইনটা নিয়ে নানান সময় অনেক বিতর্ক হয়েছে, কিন্তু আইনটা বলবৎ ছিল। এবার আজকে সেই আইনটা বাতিল হতে যাচ্ছে। ডক্টর ইউনূস স্বয়ং এই আইনটার ব্যাপারে আজকে বৈঠকে বসতে যাচ্ছেন। তো আপনি কি মনে করছেন যে যেহেতু বঙ্গবন্ধুর ফুল ফ্যামিলিকে 1975 সালে হত্যা করা হয়েছিল, সম্ভবত সেই বিষয়গুলোকে মাথায় রেখেই 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে এই আইনটা করেছিল। তো আইনটাতে কী কী আছে বা কেন এটাকে বাতিলের আলোচনাটা সামনে এলো? 2009 সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন 2009 প্রণয়ন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবিত 2 কন্যা, তারপর হচ্ছে তাদের সন্তানদের
এবং নাতিপতিদের আজীবন বিশেষ নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই আইনটা পাশ করা হয়েছিল, বা এতদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন তারা এই সুযোগটা পেত। এই আইনের অধীনে একজন ভেরি ভেরি ইম্পর্টেন্ট পারসন, তার জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF, যেটা প্রধানমন্ত্রীর নিরাপত্তাতে ওই ধরনের যে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে, তাদের জন্য আজীবন একই ধরনের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হয়েছে। এটা বৈষম্য বিরোধী একটা আইন ছিল, সম্ভবত এই কারণেই যে হতে পারে এটা প্রধানমন্ত্রী হিসেবে তিনি একটা প্রটোকল পাচ্ছেন, প্রধানমন্ত্রীর পরিবার প্রটোকল পাচ্ছেন, কিন্তু তারা ক্ষমতায় না থাকলেও আজীবন এই সুযোগ সুবিধা পাবেন। স্বাভাবিক, এটা অন্যান্য সরকার বা রাষ্ট্রের সাথে সেটা সামঞ্জস্য না, সম্ভবত এই কারণেই এটাকে বাতিলের কথা উঠছে। বিশেষ নিরাপত্তা বাহিনী আইন 2021 সালে প্রণীত হয় যাতে ভিভিআইপি যেমন রাষ্ট্রপতি এবং বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের যে কোনো স্থানে সমান নিরাপত্তা নিশ্চিত করা যায়। যদি কোনো ব্যক্তি ধরেন বঙ্গবন্ধুর ফ্যামিলির কারুর সাথে তারা এক জায়গায় বসে চা খাচ্ছে, বাট একজন ব্যক্তি সে ঘুরঘুর করতেছে, তো SSF এর মনে হয়েছে যে এটা নিরাপত্তার হুমকি সৃষ্টি হচ্ছে, তখন SSF সদস্যরা তাকে গ্রেপ্তার করার ক্ষমতা রয়েছে। SSF এর মনে হইলে হয়েছে। আবার ওই ব্যক্তি যদি গ্রেপ্তার এড়ানোর চেষ্টা করে বা দৌড়ে পালানোর চেষ্টা করে আর SSF সদস্যরা যদি মনে করে তাকে গুলি করা প্রয়োজন, তাহলে গুলি করতে পারবে, এবং প্রয়োজনীয় উপায়ে যে কোনো উপায়ে তাকে মাইরা ফেলার অধিকার দেওয়া হয়েছে এই আইনে। এই আইনের আওতায় SSF এর সদস্যদের কৃতকর্মের জন্য সরকারের পূর্ব অনুমোদন ছাড়া কোনো মামলা করা যায় না। ধরেন একজন SSF সদস্য সজীবাদের জয়ের মেয়ে বাংলাদেশে আসছে, সে এক জায়গায় বসে একটু ফুচকা খাচ্ছে, আপনার মনে হয়েছে আপনি গিয়ে ফুচকা খাওয়া দেখবেন, তাকায় আছেন, SSF সদস্য মনে করছে আপনি ইশারা দিচ্ছে, আপনি গেলেন না, আপনি গ্রেপ্তার করতে পারবে আর মন চাইলে গুলি করে মাইরা ফেলতে পারবে যদি আপনি দৌড়তে পালাইতে চান। ঠিক আছে? আর এটার জন্য আপনার মামলার ইস্যুগুলো আসবে না, এখানে অনুমতি নিতে হবে। তো এই রিটে সদস্যদের যা কি বলে বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন 2009 এবং বিশেষ নিরাপত্তা বাহিনী আইন 2021 ধারা 2 খ, 2 গ, 8 1, 8 3, 8 4 এবং 9 2, যেখানে শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যগণ লেখা আছে, সেগুলো অসাংবিধানিক এবং অবৈধ ঘোষণা করার জন্য রিট করা হয়েছে। তো আজকে এই বিষয়টা নিয়ে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটা বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে, আর এই আইনটিকে সংশোধন করার জন্য প্রস্তাব উঠেছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। আজকে ওনার নেতৃত্বে এই সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেই আইনটাকে বাতিল করা হচ্ছে। এখন আপনি কি মনে করেন যে আইনটা বাতিল করা কতটুকু সঠিক? তবে আমার মনে হয় যে এই আইনটা এতটা লম্বা করা হয়েছে বা আজীবন, তো কোথাও না কোথাও যিনি একজন নেতা, তিনি দেশের জন্য লড়ছেন, তিনি দেশের জন্য মারা গেছেন, যেমনি হোক হত্যা হয়েছে, আবার আওয়ামী লীগ হোক বিএনপি হোক, তো কালকে বিএনপি এসে একই কাহিনী করার সুযোগ আছে যে না জিয়া পরিবারের আজীবন নিরাপত্তা দরকার, তারপরে হচ্ছে ভবিষ্যতে আরেকজন আসলেন, তিনি ভাবলেন যে আমার 14 গোষ্ঠীর আজীবন নিরাপত্তা দরকার, তাহলে দেশের জনগণের নিরাপত্তা কি এই দেশে প্রটোকল আছে? নাই। তো সেক্ষেত্রে এটা বৈষম্য বিরোধী একটা আইন ছিল। তবে আওয়ামী লীগের বক্তব্য যে যেহেতু 1975 সালে ফুল ফ্যামিলিকে শেষ করে দেওয়া হয়েছে, সেই জায়গা থেকে এই আইনটা বা এই নিরাপত্তাটা জরুরি ছিল, কারণ তাদের প্রাণের হুমকি আছে, তো সেই জায়গা থেকে তারা এই আইনটা করেছিল। বাট এখন বৈষম্য বিরোধী বা আজকের দিনে এসে মনে করা হচ্ছে না এটা আসলে দরকার নাই, সাধারণ মানুষ যা পাবে তারাও তা পাবে, এরপরে ভিআইপি একটা প্রটোকল সেটা থাকে, সেটা আলাদা বিষয়। তো দেখা যাক এটা। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।